আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদে আইনের সংশোধন অনুমোদন। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পেলেন সব আসামি। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ ইসির। গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশনের আস্থার সংকট রয়েছে, বললেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিবের নির্দেশেই বন্দিশালায় চলত নির্যাতন, চৌধুরী মামুন। স্বীকারোক্তি দিয়ে পার পাওয়া যাবে না স্টেট ডিফেন্স। আগামী মাসে শেষ হচ্ছে সাক্ষ্য গ্রহণ। যারা নির্বাচন বিরোধী কথা বলছে তারা শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক আচরণ করছে, মন্তব্য আমির খসরুর। স্বৈরাচারী মানসিকতা পরিহারের আহ্বান। এবং মব সন্ত্রাসে উদ্বেগ প্রকাশ, সফররত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধানের। আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার বেগবান করার তাগিদ, পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে চার্জ দাখিল হলে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত এসব ব্যক্তি স্থানীয় সরকার ও প্রজাতন্ত্রের কোনো দায়িত্বও থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গা ঢাকা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অনেকে পালিয়ে রয়েছেন বিদেশে। হত্যা মামলার আসামি হয়ে কারো কারো দিন কাটছে কারাগারে। জুলাই গণহত্যার দায়ে তাদের অনেকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর এর মধ্যেই চলছে আগামী সংসদ নির্বাচনে নানা প্রস্তুতি। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ দলীয়ভাবে যে নির্বাচনে অংশ নিতে পারবে না তা এরই মধ্যে স্পষ্ট। বুধবার সংশোধিত আরপিওতে ফেরারি বা পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করে নির্বাচন কমিশন। একদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির সংশোধিত বিধানে এই আইনে আনুষ্ঠানিক অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সরকার। নতুন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আর এতে করে স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগ নেতার। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এদিকে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যা এই খাতে ব্যবসা বান্ধব বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা, হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল, সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছে। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যে টেলিযোগাযোগ সেবা, যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে, সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদ বাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা, এটা ব্যবসা বান্ধব। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়েও খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্টের দেয়া পুনর্তদন্তের আদেশ বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, মামলা প্রমাণ না হওয়ায় আপিল না করেও এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 21 বছর আগে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র আরজেস গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন, আহত হন শতাধিক নেতাকর্মী। 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে, কিন্তু 3 বার আদালত বদল হলেও শেষ হয়নি শুনানি। সবশেষ গত 1 ডিসেম্বর যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আপিল খারিজ করে রায় দেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং যারা আপিল করতে পারেননি তাদের বেলায়ও সেই খালাসের আদেশ, যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, যা গ্রহণযোগ্য নয়। একই সাথে হাইকোর্টের দেয়া পুনঃতদন্তের আদেশ বাতিল করেন সর্বোচ্চ আদালত। আর রাষ্ট্রপক্ষ জানায়, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন, এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন, এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন। এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না। এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি, এই নীতির ভায়োলেশন হবে। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। বর্বরচিত ওই হামলার প্রকৃত আসামিদের কেন বিচার হলো না, সেই ব্যাখ্যা দেন বিএনপির আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলেও জানান তারা। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সুপার আইন কোন মামলা নাই। অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে এ মামলায় কারাগারে থাকা আসামিদের মুক্তির নির্দেশও দেয় আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলায় অপরাধ এবং আসামিদের যোগসূত্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। কিন্তু 21 আগস্ট যাদের ছোড়া গ্রেনেডে আওয়ামী লীগ নেতা আইভি রহমান সহ 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত নেতাকর্মী, সেই সব অপরাধীর বিচার কিভাবে নিশ্চিত হবে তা এখনো রয়ে গেল অস্পষ্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধানে সব ধরনের সহায়তা করবে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল, তারপর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তা গণমাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি। দেখুন, উনি কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হোক, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ সময় চৌধুরী মামুন
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানা অপকর্ম তুলে ধরেন আদালতে। স্টেট ডিফেন্স বলছেন স্বীকারোক্তি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই মামুনের। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্ট জুড়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার জেরা করা হয় পুলিশ বাহিনীর সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। জেরায় মামুন জানান, মূলত 2014 সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তিনি বাহিনীর প্রধান থাকাকালে সরকার অনুগতরা স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় বৈঠক করত গভীর রাত পর্যন্ত। তাদের অদৃশ্য ক্ষমতার বলয় ছিল বাহিনীতে। আওয়ামী সরকার আইজির মেয়াদ বাড়াতে চাইলেও তখন অপারগতা জানিয়েছিলেন বলেও জানান তিনি। 2018 সালের নিশিরাতের নির্বাচনে কার কি ভূমিকা ছিল, কার মাধ্যমে এই ভোট নিশিরাতে ভোট প্রদান করা হয়েছিল, তাদের বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নিয়েছেন এ সম্পর্কে প্রশ্ন করেছেন। মামুন জানান, বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে নির্যাতন করা হতো সে খবরও তিনি জানতেন। তবে কাদের ধরে আনা হবে বা ক্রসফায়ারে দেওয়া হবে তার নির্দেশনা আসত সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারেক সিদ্দিকীর কাছ থেকে। এছাড়া আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। প্রসিকিউশন বলছে আগামী মাসের শুরুতেই শেষ হতে পারে সাক্ষ্য গ্রহণ। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। স্টেট ডিফেন্সের দাবি, রাজসাক্ষী হয়েও পার পাবেন না সাবেক আইজিপি চৌধুরী মামুন। আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি। কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন দাবি তুলে যারা নির্বাচন বিরোধী কথা বলছে তারা শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, জোর করে কোনো দাবি আদায়ের চেষ্টা করলে মানুষ তা মেনে নেবে না। স্বৈরাচারী মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। আরেক অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকানো যাবে না, মানুষ নির্বাচন চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জন অধিকার পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বক্তারা অভিযোগ করেন, একটি দল জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে। এ সময় আমির খসরু বলেন, যারা অযৌক্তিক দাবি তুলে নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তারা শেখ হাসিনার সুরে কথা বলছে। বলেন, বর্তমান সংকট সমাধানে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না কিন্তু তাদের দাবি মানতে হবে, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। অন্যদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে জয়নুল আবেদিন ফারুক বলেন, এবার 14, 18 বা 24-এর মতো নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে এই পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। ফারুক বলেন, সংবিধান নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা চলবে না। বর্তমান সংবিধান মেনে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বাগেরহাট, গাজীপুর, সাতক্ষীরা সহ ৩৭ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে এই গেজেট প্রকাশ করেছে ইসি। এতে বলা হয়, নির্বাচন কমিশন দাবি, আপত্তি, সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি। গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশনের দীর্ঘদিনের আস্থার সংকট রয়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনে আস্থার সংকট দূর করা জরুরি। এই জন্য গণমাধ্যমের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। মনির হোসেন তপুর রিপোর্ট। আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্ব পালন নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা ও অতীতের নির্বাচনগুলোর বাস্তবতা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ভুইফোর বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড না দেওয়ার অনুরোধ করেন ইসিবিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সদস্যরা। মাননীয় নির্বাচন কমিশনার সভায় নির্বাচন কমিশনাররা আশা করেন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে আগামীতে। নির্বাচনে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা। যেদিন শপথ নিলাম তারপর থেকে চতুর্দিক থেকে বলে যে সাংবাদিকদের সাথে কথা বলবা খুব সাবধানে। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আপনাদের যেই নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো আজকে কি বলে যে আমাদের জন্য আর একটু সুবিধা হতো। ওপেন স্পেসে নির্বাচন করার মতো মানসিকতা তৈরি করেন, মতামত তৈরি করেন। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট। কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। আর এত সাংবাদিককে একসাথে অ্যাকোমোডেট করাও যাবে না, আপনাদের মনও আমরা তুষ্ট করতে পারবো না। এ সময় ভোট কেন্দ্রে সাংবাদিকদের 10 মিনিটের বেশি থাকতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার অনুরোধ জানিয়েছে RFED। ম্যাডাম, একটা আপনার প্রশ্নের একটা উত্তর নিয়ে যেতেন ম্যাডাম। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। আপনাদের সবাই দুর্নীতি মামলা বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে চায় দুদক। এজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য আইজিপিকে চিঠি দিয়েছে কমিশন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশ ছেড়ে পালিয়ে যাবার পর দুর্নীতির মামলার জালে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এখন বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা ও জয়কে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কমিশন। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে পুলিশ প্রধানকে চিঠি দিয়েছে দুদক। এজাহার নামীয় আসামি শেখ হাসিনা বিদেশে আছেন, বিদেশে পালিয়ে আছেন। তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ইতিমধ্যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন। তার প্রেক্ষিতে মূলত তাদের বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের আদেশ যে এজাহার দায়ের করা হয়েছে, এজাহার, চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ কালকে পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলমান থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। তাদের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালীন অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের
বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম 4 আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দিদারুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এবং তার পরিবারের আওয়ামী লীগ সরকারের 15 বছরে পাচার হওয়া $240 বিলিয়ন অর্থ ফেরাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। রাজধানীতে সংবাদ সম্মেলনে ঢাকা সফররত সংস্থাটির প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া বলেছেন, অর্থ ফেরত আনতে যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে তাদের উপর বাংলাদেশকেও চাপ অব্যাহত রাখতে হবে। মব ভায়োলেন্সের বিষয়ে উদ্বেগ জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার বেগবান করতে সরকারকে তাগিদ দিয়েছেন ফ্রাঁসোয়া। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 3 দিনের সফরে ঢাকায় আসেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। সফরের শেষ দিনে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে ফ্রাঁসোয়া বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন টেকসই সংস্কার খুব প্রয়োজন। পাচার হওয়া অর্থ ও সম্পদ কোথায় রয়েছে তা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আন্তর্জাতিকভাবে তা উদ্ধারে সরকারকে সহযোগিতা করতে পারি এবং এটা তখনই সম্ভব হবে যখন সুশীল সমাজের দৃঢ়ভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা যাবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব ভায়োলেন্স নিয়ে উদ্বেগও জানান তিনি। সহিংস পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। এমনটি অব্যাহত থাকলে আবারও ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। গণতন্ত্র পুনর্গঠন ছাড়া একটি সততা নির্ভর রাষ্ট্র গঠন সম্ভব নয়। সেদিকে সবাইকে নজর রাখতে হবে। এ সময় বাংলাদেশের টিআই এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশ থেকে এখনো পুরোপুরিভাবে অর্থ পাচার বন্ধ হয়নি। যে অর্থটা আমরা সরাসরি দেশের বাইরে হারাচ্ছি সেই অর্থটার পরিমাণটা হচ্ছে বছরে 16 বিলিয়ন এবং এইটার যে জাতীয় প্রেক্ষিতে কতখানি গুরুত্বপূর্ণ, বছরে 3.4%। যদি আমরা এই অর্থ পাচারকে নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমাদের যে বর্তমান জাতীয় তার 3.4% আরো বেশি হতে পারত। দুইটা দিক, একটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ করার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর একটা হচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত আনার উপায় খুঁজে বের করতে হবে। দুর্নীতি বন্ধে দুদককে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন ডক্টর ইফতেখার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। শেষ সময় প্রার্থীরা পুরোদমে প্রচার প্রচারণে ব্যস্ত থাকলেও শঙ্কিত সাইবার হামলা, মব সন্ত্রাস ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন বলেন, আদালতের বিষয়ে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে। শঙ্কা কাটিয়ে 9 সেপ্টেম্বর একটি মডেল নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে ভিপি প্রার্থীরা বাতিল হওয়ায় ছাত্রলীগের জুলিয়াস সিজারের রিটের শুনানি করতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। মিজান শাহজাহানের রিপোর্ট। হল ও একাডেমিক ভবনের সামনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে সামনে রেখে পুরো ক্যাম্পাসই লেগেছে উৎসবের রং। বাকযুদ্ধ থাকতে পারে কিন্তু একটা সহমর্মিতা দেখানো উচিত প্রত্যেকটা দলেরই। এক্সট্রিম লেভেলে চলে যাবে তখন কিন্তু ভোটাররা নিরুৎসাহিত হবে এবং তারা দেখা যাবে এবং গন্ডগোল হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে, তখন কিন্তু তারা ভোট দিতে আসবে না। সব প্যানেলেই সাইবার হামলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার তাগিদ শিবিরের বিপি প্রার্থী সাদেক কায়েমের। সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসব। মব সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইতিমধ্যেই বিভিন্ন প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা পৌঁছে দিয়েছি, নির্বাচন কমিশনের কাছে, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোটার সংখ্যা কমাতে চায়। ছাত্রলীগের জুলিয়াস সিজার তালুকদার প্রার্থিতা ও ভোটার তালিকায় নাম ফিরে পেতে রিট করেছেন হাইকোর্টে। তবে ডাকসু নিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত থাকায় এ বিষয়ে নতুন করে রিট শুনতে অপারগতা জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের দ্বৈত বেঞ্চ। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন বলেন, ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে ডাকসু। 10 সদস্য বিষয়ক কমিশন সর্বোচ্চ চেষ্টা করতেছি, নতুন প্রজন্ম তারা কোনোদিন ভোট দেয় নাই, ডাকসুতে অন্তত বাংলাদেশের জন্য একটা মডেল সেট করবে এবং সেই মডেলটা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো অনুসরণ করবে, অনুকরণ করবে। এদিকে মধুর ক্যান্টিনের সামনে ইস্তেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত বিন ইয়ামিন মোল্লা ও সাবিনা ইয়াসমিন প্যানেল।
ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা চালানো যাবে ভোট গ্রহণের 24 ঘন্টা আগ পর্যন্ত। ডিজিটাল বাংলাদেশে যেরকম অনেক ইতিবাচক দিক রয়েছে, একই সাথে নেতিবাচক দিকও রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে যেরকম প্রার্থীরা সহজেই প্রচার প্রচারণা চালাচ্ছেন, আবার অনেকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিং চালাচ্ছেন। এখানে প্রার্থী এবং শিক্ষার্থীর সবার প্রত্যাশা, কেউ সাইবার বুলিং চালাবেন না, যার যার অবস্থান থেকে তিনি তার প্রচারণা চালাবেন, কাউকে ব্যক্তিগত আক্রমণ বা কারো চরিত্র হননের চেষ্টা করবেন না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে, চলবে আজ ও রোববার। গতকাল মনোনয়ন বিতরণের শেষ দিনে মনোনয়ন তুলেছেন 1233 শিক্ষার্থী। এর মধ্যে রাবির 17টি হল সংসদে 754 জন, রাকসুতে 395 ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে 84 জন মনোনয়ন তোলেন। জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি অরাজনৈতিক সংগঠন মনোনয়নপত্র তুলেছে। ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা। এদের ভয়েস হিসেবে কথা বলার জন্য আমি আজকে মহিলা বিষয়ক সম্পাদকের ফর্মটা তুলেছি। যে মতের ভিন্নতা ছিল, সেই ভিন্নতার একটা সুষ্ঠু সমাধান হয়েছে। সমাধানের ফলে নির্বাচনটা আবার সুষ্ঠু পরিবেশের আগের পর্যায়ে ফিরে এসেছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের সর্বশেষ খবর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এর কথা জানান। থানায় মামলা নেবে কিনা তা নিয়ে সংশয় থাকায় আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা, তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি দেখেন পুরো বাঁকা হয়ে গেছে। তিনি হা করতে পারছেন না। ডাক্তাররা তার দাঁতের অবস্থা দেখার জন্য আমার সামনেই বললেন আপনি একটু হা করেন। নুরুল হক নূর হা করতে পারলেন না। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অফুরন্ত মাছের ভান্ডার হিসেবে পরিচিত ভৈরবে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। ভরা বর্ষাতেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ, ফলে দিন দিন চাহিদা বাড়লেও কমে আসছে মাছের জোগান। সেখানে জায়গা করে নিচ্ছে চাষের মাছ। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে একীভূত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রযুক্তি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একীভূতকরণের লক্ষ্যে সম্প্রতি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির 46তম পরিচালনা পর্ষদ সভায় উক্ত একীভূতকরণ সংক্রান্ত এমওইউ অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর ফলে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইনে যুক্ত হবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ইলেকট্রিক বাইকের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন নতুন পণ্য সামগ্রী। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে সামরিকভাবে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুদ্ধ বন্ধে ইউক্রেনের সাথে আলোচনা চলতে পারে বলেও মনে করেন তিনি। চীনে সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর তিনি এসব মন্তব্য করেন। অবশ্য যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন পুতিন। এদিকে ইউক্রেন সফরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বিবিসিকে জানিয়েছেন, ট্রাম্প অন্তত পুতিনকে আলোচনার টেবিলে আনতে পেরেছেন। যুদ্ধ বন্ধে প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার ওপর বাড়তি অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে বলে জানান তিনি। এ পর্বের শুরুতেই খেলার খবর।
ফুটবলময় এক রাতে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের আলাদা আলাদা ম্যাচে শুক্রবার ভোরে মাঠে নামবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে ভোর 5:30টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা, আর রিও ডি জেনেরোতে সকাল 6:30টায় ব্রাজিলের মুখোমুখি হবে চিলি। পরাগামানের রিপোর্ট। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধুই নিয়ম রক্ষার। কিন্তু শেষবারের মতো আলবিসেলেস্তাদের হয়ে খেলতে নামছেন ফুটবলের ছোট জাদুকর লিওনেল মেসি। বিশেষ ম্যাচে পরিবারের সবাই থাকবেন গ্যালারিতে। 85,000 ধারণ ক্ষমতার স্তাদিও মনুমেন্টালও চাইছে মেসির বিদায় অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে। অবশ্য অবসর শব্দটি উচ্চারণ করেননি লিওনেল মেসি, তবে কদিন আগেই জানিয়েছেন বিশ্বকাপ বাছাই ঘরের মাঠে এটি আর্জেন্টিনার শেষ ম্যাচ, সুতরাং তার জন্য বিশেষ কিছু। 2005 সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেকের পর এ পর্যন্ত মোট 193 ম্যাচে 112টি গোল করেছেন মেসি, আর মনুমেন্টাল স্টেডিয়ামে আগের 27 ম্যাচে গোল করেছেন তিনি 17টি। এদিকে 2026 সালের বিশ্বকাপ নিশ্চিত করা আরেক দল ব্রাজিলের জন্য ম্যাচটি হলো বাছাই পর্বে ঘরের মাঠে শেষ ম্যাচ, আর চিলির জন্য হলো জ্বলে ওঠার শেষ সুযোগ। সেলেসাওদের জন্য এবারের বিশ্বকাপ বাছাইটা সুখকর ছিল না। বাজে পারফরমেন্সের কারণে কোচ পরিবর্তন করতে হয়েছে। দায়িত্ব এখন কার্লো আনচেলোত্তি। ইকুয়েডরের সাথে ড্র করলেও প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে সেলেসাওরা। তবে চোটের কারণে নেই অন্যতম সেরা তারকা নেইমার। ব্রাজিলের হয়ে 100তম ম্যাচ খেলতে যাচ্ছেন মার্কিনহোস। নতুন এবং অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে চিলি পরীক্ষায় নামতে হচ্ছে ব্রাজিলকে। পরাগামান, এটিএন বাংলা। শতাধিক শারীরিক প্রতিবন্ধী পুরুষ নারী খেলোয়াড়ের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও সংগঠন থেকে তারা এসেছেন। দুপুরে পল্টনের ইনডোর স্টেডিয়ামে 2 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় জোবাইদুর রহমান রানা। এ সময় টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডক্টর মারুফ হাসান মৃদুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা জানান, সরকারি সুযোগ সুবিধা পেলে শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য পদক নিয়ে আসতে পারবে। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদে আইনের সংশোধন অনুমোদন। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পেলেন সব আসামি। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ ইসির। গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশনের আস্থার সংকট রয়েছে, বললেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাবেক প্রধানমন্ত্রী সামরিক সচিবের নির্দেশে বন্দিশালায় চলত নির্যাতন, চৌধুরী মামুন। স্বীকারোক্তি দিয়ে পার পাওয়া যাবে না স্টেট ডিফেন্স। আগামী মাসে শেষ হচ্ছে স্বাক্ষর গ্রহণ। যারা নির্বাচন বিরোধী কথা বলছে তারা শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক আচরণ করছে, মন্তব্য আমির খসরুর। স্বৈরাচারী মানসিকতা পরিহারের আহ্বান। এবং মব সন্ত্রাসী উদ্বেগ প্রকাশ সফররত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধানের। আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার বেগবান করার তাগিদ। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।